আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। নির্বাচন পরবর্তী ক্যাবিনেট এবং কাউন্সিল অব মিনিস্টার্স গঠিত হয়েছে। ক্যাবিনেট বা মন্ত্রিসভা বলতে প্রধানমন্ত্রী এবং অন্যান্য পূর্ণ মন্ত্রীগণের সমন্বয়ে গঠিত সভা। আর এই সভায় মূলত যেই কোনো বিল সবার আগে উত্থাপন এবং পর্যালোচনা করে পাশ করা হয়, যেটাকে আমরা খসড়া বিল বলে থাকি। আর এই খসড়া বিলে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খসড়া রূপ, যেটাকে পরবর্তীতে পার্লামেন্টে উত্থাপন করার মাধ্যমে আইনে পরিণত করা হয়ে থাকে। মন্ত্রিসভা হলো একটি দেশের বা সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী নির্বাহী অঙ্গ বা এক্সিকিউটিভ অর্গান। আর একটা দেশের এই এক্সিকিউটিভ অর্গান যতটা উৎকৃষ্ট হবে, সেই দেশ ততটা কল্যাণ রাষ্ট্র এবং সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত হবে। আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিছু ক্যাবিনেট দেখব, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট কর্তৃক গঠিত মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় জাতিসংঘ গঠন এবং যে গ্রেট ডিপ্রেশন বা ইনফ্লেশন মহামন্দা ছিল, এটা থেকে আমেরিকা এবং পুরো বিশ্বকে উত্তরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই রকম আমেরিকা যে আজকে সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার হওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের ক্যাবিনেট। একই রকম উইনস্টন চার্চিলের যে ক্যাবিনেট ছিল এবং অ্যাঙ্গেলা মর্কেলের ক্যাবিনেটকেও পৃথিবীর শ্রেষ্ঠ ক্যাবিনেট হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই সকল ক্যাবিনেটকে শ্রেষ্ঠ বলার পেছনের কারণ হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেশের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ এবং স্পেশালিস্টদেরকে নিয়োগ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কিংবা মন্ত্রীগণ হয়ে থাকেন এক্সপার্ট, তাদের এক্সপার্টাইজ থাকে সংশ্লিষ্ট বিষয়ে। তো আমাদের যে বাংলাদেশ কিংবা তৃতীয় বিশ্বে একজন ব্যক্তি মন্ত্রণালয় পেয়ে থাকেন, সংশ্লিষ্ট ব্যক্তি দলের প্রতি কতটুকু ডিভোটেড কন্ট্রিবিউশন আছে তার ভিত্তিতেই সংশ্লিষ্ট বিষয়ে তার কতটুকু যোগ্যতা কিংবা পদচারণা আছে, এই বিষয়টা হয়তো খুবই নগণ্য। এরপরেও ২৬ সালে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের অধীন যেই মন্ত্রিসভা গঠন করা হয়েছে, আমরাও একদিন হয়তো এই মন্ত্রিসভাকে পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্রিসভা হিসেবে বলতে পারবো। আর সেই পথেই এই মন্ত্রিসভা পরিচালিত হবেন। এবং আমরা সবাই জেনে থাকি, প্রতি বছর বিশ্বে দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই সামিটে বেস্ট মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড দিয়ে থাকে একজনকে। ধরুন, পুরো পৃথিবীতে যতজন মন্ত্রী আছেন, এর মধ্যে যেই মন্ত্রী সবচেয়ে বেশি অবদান রাখতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, মানুষের কাছে সেবা নিয়ে যেতে পারবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তার কন্ট্রিবিউশনের আলোকেই এই পুরস্কারে ভূষিত হয়ে থাকেন। আর ২৬ সালে এই পুরস্কার পেয়ে থাকেন গাম্বিয়ার পর্যটন মন্ত্রী আব্দুল জোব। তো আমিও বলবো ২৭ সালে পুরস্কার বাংলাদেশের যেই ত্রয়োদশ সংসদ পরবর্তী ক্যাবিনেট গঠন করা হয়েছে, এইখানের কোনো একজন মিনিস্টার ছিনিয়ে আনবেন আর জনাব তারেক রহমানের সম্মান সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। আজকে আমার যে বলার বিষয়, সেটা আমি এডুকেশন মিনিস্ট্রি নিয়ে কিছু বলতে চাই। বাংলাদেশ বর্তমানে যে পজিশানে আছে, এই পজিশান থেকে উত্তরণ, শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্যই সবচেয়ে উত্তম হাতিয়ার হচ্ছে শিক্ষা। আমরা যদি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে জাতিকে শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের এই জাতিকে আর কেউ দাবাইয়ে রাখতে পারবে না। সর্বপ্রথম বলবো, একজন শিক্ষামন্ত্রী কেমন হবেন? তিনি হবেন ভিশনারি লিডারশিপ কিংবা ভিশনারি ব্যক্তি। তিনি পরিবর্তন কিংবা ভবিষ্যতে কী হবে এই বিষয়গুলো তিনি বুঝতে পারবেন, আঁচ করতে পারবেন, ধরতে পারবেন। তিনি ফোরসিয়ার হবেন, ভবিষ্যৎকে অনুমান করার তার ক্ষমতা থাকবে, এ ধরনের তার একটা যোগ্যতা থাকবে। তারপরে সেকেন্ড যে কোয়ালিটি, সেটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি বলতে বি ওপেন টু নিউ আইডিয়াস অ্যান্ড অ্যাডাপ্ট পলিসিস টু মিট ইভলভিং নিউ নিডস। বিবর্তনের যে দৈনিক যে বিবর্তন হচ্ছে সমাজ, দেশ, এই বিবর্তনের আলোকে মানুষকে যোগ্য করে সুনির্দিষ্ট যে বিবর্তিত জায়গা, ওখানে পৌঁছিয়ে দেওয়ার জন্য শিক্ষা দিয়ে যোগ্য করার মানদণ্ডই হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি।
যেমনটা দেশের জনগণকে, স্টুডেন্টদেরকে শিক্ষিত করে যদি আপনি গুগল, ফেসবুক, মেটা এইসব জায়গায় পৌঁছিয়ে দিতে পারেন, সেটাই হবে অ্যাডাপ্টেবিলিটি। আর শিক্ষামন্ত্রীর থার্ড যে কোয়ালিটি হবে সেটা হবে তিনি এডুকেশনিস্ট হবেন। কিন্তু একজন ব্যক্তিকে একই সাথে এডুকেশনিস্ট এবং পলিটিশিয়ান হওয়া খুবই কঠিন। সেজন্য হয়তো স্টেট মিনিস্টার কিংবা ডেপুটি মিনিস্টার সেক্রেটারিয়েটের যে সেক্রেটারি থাকবেন হয়তো তিনি হবেন এডুকেশনিস্ট, আর এডুকেশনিস্ট হবেন একজন স্কলার থিওরিস্ট, মানে তাত্ত্বিক শিক্ষা বিষয়, শিক্ষার মেথোডোলজি নিয়ে তিনি বিশদ তার জ্ঞান থাকবে। একই রকমভাবে তিনি দার্শনিক যে শিক্ষার দর্শন রয়েছে, শিক্ষার পিছনে যে দর্শন রয়েছে সে বিষয়ে তিনি জ্ঞান রাখবেন। এবং বলা হচ্ছে যে শিক্ষাবিদ হবেন তার সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে যে তিনি শিক্ষাবিদ এই পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি স্বশিক্ষিত এবং শিক্ষার ফিল্ডে তিনি নিজ গবেষণালব্ধ জ্ঞান দিয়েই পুরো বিশ্বে এবং দেশে পরিচিতি পাবেন, কিংবা তার একটা পুরো বিশ্বে পরিচিতি আছে, এমন ব্যক্তি হবেন এডুকেশনিস্ট। আর তিনি পারেন দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে। তো শিক্ষা মন্ত্রণালয়ে যে সকল ব্যক্তিগণকে নিয়োগ দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই সেরা কোয়ালিটির। আমি সাথে সাথে বলবো বিএনপিপন্থী যে সকল শিক্ষাবিদ আছেন তাদের মধ্য থেকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পাবেন এবং তারাই পলিসি প্রণয়ন করবেন। আর পুলিশ কনস্টেবলের মতো যে সকল মিনিস্টার, স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার রয়েছেন তারা সেইগুলো এক্সিকিউশন করবেন। তাহলেই হয়তো এই শিক্ষামন্ত্রী এবং এই ক্যাবিনেট পৃথিবীর শ্রেষ্ঠ ক্যাবিনেটে রূপান্তরিত হবে। তো একজন শিক্ষামন্ত্রী, যে আমাদের বিগত শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর এহসানুল হক মিলন, তিনি একজন খুবই ভালো মানের ব্যক্তি এবং তিনি নকল প্রায় শূন্যতে নিয়ে এসেছেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে উনি উন্নতির পিছনে ব্যাপক ভূমিকা রেখেছেন। আমি বলবো এই ভূমিকা শুধু নকল প্রতিরোধেই তার যে বিশেষ ভূমিকা থাকবে বিষয় সেটা নয়। বারাক ওবামার সময়ে একজন এডুকেশন সেক্রেটারি ছিলেন, অর্থাৎ আমেরিকার শিক্ষামন্ত্রী। তিনি একটা এখানে প্রোগ্রাম চালু করেছিলেন আমেরিকাতে, যে টপ টু রেস, মানে হচ্ছে যে শিক্ষার সর্বোৎকৃষ্ট মেথোডোলজি আবিষ্কার করতে পারবে এবং সেটা প্র্যাগমেটিক হলে তাকে দেশের সর্বোচ্চ পুরস্কার বা বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে। এই ধরনের কম্পিটিশন আয়োজন করে শিক্ষার যে নতুন নতুন মেথোডোলজি, থিওরি বা কোন পদ্ধতি, কোন সিলেবাসে, কোন উপায়ে গেলে মানুষ সর্বশ্রেষ্ঠ নাসা কিংবা অন্যান্য গ্রহে মানুষের বসতি স্থাপন করতে পারবে, এই বিষয়গুলো যেই সকল স্টেট থেকে এই পরিকল্পনাগুলো উত্থাপন করা হবে তাকেই টপ টু রেস পুরস্কারে ভূষিত করা হবে। এরকম একটা আপনার এই কর্মসূচির প্রণয়ন করেছিলেন বারাক ওবামার সময়। যে এডুকেশন মিনিস্টার ছিলেন তার নাম হলো আপনার আর্নে ডানকান। তিনি রেস টু টপ প্রোগ্রাম চালু করেছেন। এ ধরনের কোনো প্রোগ্রাম বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী আছে তিনি চালু করতে পারেন। আর আপনারা দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া, তার একজন এডুকেশন মিনিস্টার ছিলেন প্রকাশ জাভেদকর। তিনি ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে এখানে ইন্ডিয়াতে গলিতে গলিতে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা যে আইটি বেসড অর্থনীতি সেটা তারা গড়ে তুলতে সক্ষম হয়েছেন। একইভাবে দেখবেন ইরান আর ইসরায়েল দুটো চির প্রতিদ্বন্দ্বী দেশ, এক অপরের সাথে শত্রুতা করতে গিয়েই বিশ্বে দুই দেশেই প্রযুক্তিতে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছে। বিপরীতভাবে ইন্ডিয়া আমাদের থেকে প্রযুক্তি কিংবা জ্ঞানে অনেক উপরে, কিন্তু আমরা ইন্ডিয়াকে শত্রু ভাবার পরেও তাদের ধারে কাছেও যেতে পারিনি, কারণ আমাদের সঠিক শিক্ষা পলিসি নেই। আমাদের এখানে যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতিতে সর্বোচ্চ ক্যাডার সার্ভিসকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এখানে গবেষক, বিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ মানুষগুলো গড়ে ওঠার মতো কোনো সিস্টেম নেই। তো আমি যেটা বলতে চাই যে শিক্ষামন্ত্রী আছেন উনি শুধু নকল প্রতিরোধ কিংবা এই বিষয়গুলো নয়, তিনি পুরো একটা শিক্ষানীতি প্রণয়ন করবেন যেটাতে সিলেবাস কেমন হবে, কোন মেথোডোলজিতে স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করবে, দেশে বহুমুখী শিক্ষা বিদ্যমান সেগুলোকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসবেন।
বিশেষ করে নতুন একটা সিলেবাস প্রণয়ন করবেন, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটা হতে পারে জাপান কিংবা আমেরিকার কপি করে নতুন সিলেবাস প্রণয়ন করা যেতে পারে। এবং শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন গঠন করা হতে পারে বা করা যেতে পারে, সুপারিশ করা যেতে পারে। উন্নত বিশ্বের সর্বশ্রেষ্ঠ চাকুরি কিংবা সবচেয়ে বেশি সম্মানিত চাকুরি হিসাবে শিক্ষকতাকেই দেখা হয়, কিন্তু বাংলাদেশে সবচেয়ে যারা কোনো চাকুরি না পেয়ে হয়তো বা সর্বশেষ এসে শিক্ষকতায় আসেন, এমনও ঘটনা ঘটে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা সুবিধা, তাদের যে পিএইচডি ডিগ্রি আছে, তারা যে প্রমোশন পান, লেকচারার থেকে প্রফেসর হন, তার যে কোয়ালিটির মান যাচাই, এটা সাধারণত আমাদের দেশে যে পিএইচডি হোল্ডার আছেন তারাও করে থাকেন, কিংবা বাইরে থেকেও পিএইচডি নিয়ে আসেন। আমি মনে করি এই সকল পিএইচডি যাচাই বাছাইয়ের জন্য পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি আছে, ম্যাসাচুসেটস আছে, হার্ভার্ড, অক্সফোর্ড কিংবা জুরিক বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়ের যে স্পেশালিস্ট আছে তাদের অধীন পিএইচডি করে পিএইচডির মান যাচাই করে বিশ্ববিদ্যালয়ের প্রমোশন হতে পারে। একই রকম সেই শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশন লাগবে, আলাদা সুযোগ সুবিধা লাগবে, তাদের গবেষণার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে কোনো শিক্ষা আইন নয়, শিক্ষানীতি, যেখানে থাকবে নতুন সিলেবাস প্রণয়ন, শিক্ষকদের জন্য বেতন কমিশন, শিক্ষকদের সুযোগ সুবিধা এবং বহুমুখী শিক্ষাকে একমুখী বা একটা নিয়মের মধ্যে আনা, এবং সকল জাতিগোষ্ঠী কওমি মাদ্রাসা থেকে শুরু করে সকলকে একটা সিলেবাসের আওতাধীন এনে, সেটা ক্যাটেগরিক্যালি ভ্যারি করবে, মিউটেটিস মিউটেন্ডি হতে পারে, এরকম একটা শিক্ষানীতি প্রণয়ন, এবং সেটা ডক্টর এহসানুল হক মিলনের হাত ধরেই হবে বলে আশা করছি। তিনি শুধু নকল প্রতিরোধ নয়, তিনি নতুন সিলেবাস প্রণয়ন করবেন যেটা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং আমরা যেন আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া এদের সাথে টেক্কা দিতে পারি, এরকম একটা সিলেবাস প্রণয়ন করবেন। শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশনের সুপারিশ করবেন। আসসালামু আলাইকুম, এই বলে শেষ করলাম।